বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে আজকে সপ্তম শ্রেণী গণিত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 15/7/2024 তারিখে যে তোমাদের গণিত পরীক্ষা হবে তার আলোকে আমি নমুনা প্রশ্ন তৈরি করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটা হবে তোমাদের জন্য। তোমাদের পরীক্ষায় উদ্দীপক নাও মিলতে পারে, কিন্তু বিষয়বস্তু যেগুলি আমি দিচ্ছি এগুলো ইনশাল্লাহ কমন পড়ব। তোমরা গুরুত্ব সহকারে যে ক্লাসটা দেখো, আশা করি তোমরা পারবা। সময় বাড়াবো না, আমরা শুরু করে দিই। সূচকের গল্প প্রথমেই তোমাদের পাঠ। তোমার দলে যারা আছো তারা চিন্তা করলে তোমরা সমাজের জন্য কিছু করতে চাও। তোমরা দেখতে পাচ্ছ তো? তাহলে চলো আমরা বন্যা কবলিত মানুষের জন্য কিছু করতে পারি। দলের একজন বলল, আমরা দলে যারা আছি তারা প্রত্যেকে 10 দিন চাঁদা দেব। অপর একজন বলল, প্রথম দিন যত টাকা দিবে দ্বিতীয় দিন তার দ্বিগুণ, তৃতীয় দিন তার দ্বিগুণ, এভাবে দিতে হবে। এভাবে আমরা প্রত্যেকে চাঁদা দেব। তোমাদের ওই যে রাজার গল্প আছে না, একটা রোচকের গল্পের মধ্যে প্রথমেই রাজার গল্প অনুসারে আর কি। সর্বশেষ একজন বলল, তোমাদের সিদ্ধান্ত অনুসারে আমরা চাঁদা দেব, কিন্তু আমার মনে হয় প্রত্যেকের রোল নম্বরের একক স্থানে যে অঙ্কটি আছে প্রথম দিন সকলের সেই রোল নম্বরের একক স্থানের সার্থক অঙ্কের সমান টাকা চাঁদা দেব। সার্থক অঙ্ক কোনগুলি এগুলি তোমরা চিনো না, আমি চিনাই দেব। সার্থক অঙ্ক হইল শূন্য বাদে 1 থেকে 9 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 8 9 শূন্য সার্থক অঙ্ক নয়। মনে রাখবা, সার্থক অঙ্ক মানে 1 থেকে 9 পর্যন্ত শূন্য সার্থক অঙ্ক নয়। নোট হইল রুল ব্যবহার করতে হবে 1 থেকে 8 জন, 1 থেকে রুল 8 পর্যন্ত হবে। যাদের রুলের একক স্থানে শূন্য আছে, আমি দিছি না, তারপরে তোমাদের প্রশ্ন থাকতে পারে। যাদের রুলের একক স্থানে শূন্য আছে তারা দশক স্থানের অঙ্কের সমপরিমাণ চাঁদা দেবে। অপর একজন বলল, শূন্য কেন বাদ দেব আমাদেরকে বুঝিয়ে দাও। শূন্য কেন বাদ দেব এটা পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেব। শূন্য মানে কি? শূন্যতে তুমি শূন্যরে গুণ করলে শূন্য হয়, শূন্যতে 1-এর গুণ করলে শূন্য হয়, শূন্যতে 5-এর গুণ করলে শূন্য হয়, শূন্যতে তুমি যারই গুণ করো শূন্য হয়। এই জন্য শূন্য বাদ দিতে হবে। বুঝতে পারছো? এই জন্য শূন্য বাদ দিতে। একক কাজটা কি? দলের প্রত্যেকে তার রোল নম্বরের একক স্থানে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি দিয়ে প্রথম 5 দিনের চাঁদার পরিমাণ তোমার বইয়ের ছক 0.1 অনুসারে হিসাব করতে হবে। বইটা তোমাদের আমি দেখাই দিই, রাজার গল্পের বইটা। এই যে তোমাদের রাজার গল্পের যে বইটা আছে, তোমাদের বই অনুপাতে আমি করছি, তোমরা নিজেরাও দেখতে পারবা। এই যে রাজার গল্পের যে বইটা, এই যে দেখো রাজার গল্পের যে বইটা তোমরা পড়ছো, এই ছক অনুসারে আমরা কাজটা করছি। এই যে এই ছক অনুসারে প্রথমে দেখো দিন, পরে গুণের কাজ, পরে টাকার পরিমাণ। দেখা যাচ্ছে না? তোমরা বইটা খুলে যখন তোমরা এই ক্লাসটা করবা তখন বই খুলে করবা। আমরা উত্তরগুলি রেডি করে ফেলছি, আমরা উত্তরগুলি বলি, তাই না? এই দেখো, দেখা যাচ্ছে তো ঠিকঠাক মতো? দেখা যাবে আশা করি, দেখা যাবে আশা করি। সময় কম লাগার জন্য আমি উত্তরগুলি লিখে ফেলছি। দেখো, ওই যে প্রথমে দিন, দেখা যায় তো না? দিন, ওই যে ছক হইল 0.1, ছকের রোল নম্বর 5, 1 থেকে 8 পর্যন্ত 5 রুলেরটা আমি করছি। তোমরা যার যে রুলেরটা করবা, 6 হইলে 6-এরটা করবা, 7 হইলে 7-এরটা করবা, 8 হইলে 8-এরটা করবা, 1 হইলে 1-এরটা করবা, 3 হইলে 3-এর রুলেরটা করবা। বুঝছো? আমি 5 রুল দিয়ে করে দিচ্ছি। দিন, প্রথম দিন 5 টাকা, দ্বিতীয় দিন 5 দুগুণে 10 টাকা, তৃতীয় দিন
ওই 10-এর 2 গুণ, 10-এর দ্বিগুণ 20 টাকা, 20-এর দ্বিগুণ 40 টাকা, 40-এর দ্বিগুণ 80 টাকা। এভাবে লিখতে হবে। 5 2 10, 10 2 এই 10 এখানে আসবে 2 গুণ, 20 এখানে আসবে 10 2 গুণ, বুঝতে পারতেছ? 40 এখানে আসবে, 40 দুগুণে 80, এইভাবেই তো বোঝা যায়। 5-এর দ্বিগুণ 10, 10-এর দ্বিগুণ 20, 20-এর দ্বিগুণ 40, 40-এর দ্বিগুণ 80। এভাবে আমরা ছক সবার প্রত্যেকের ছক আমরা কী করবো, এভাবে পুরা করব। প্রত্যেকেই 8 জনে আমরা পূর্ণ করব। যার যে রুল অনুসারে 1 2 3 4 5 6 7 8 এর রুল অনুসারে আমরা কী করব, পূর্ণ করব। এরপরের প্রশ্নটা দেখো। তোমাদের প্রশ্নটা বাংলা নিজের হাতের লেখা তো, এখানে একটু বড়, বুঝতে পারছো? হাতের লেখা তো, দলীয় কাজ। দলের সকলে মিলে প্রথম 5 দিনে একজন শিক্ষার্থীর নিকট মোট কত টাকা চাঁদা পাওয়া গেল হিসাব করবে। তারপর 8 জন সদস্যের 5 দিনে মোট কত টাকা চাঁদা হলো তা নির্ণয় করে খাতায় লিখবে। বুঝতে পারছো? আমি এনে খাতায় লিখে দিছি, তোমরা দেখো। এই যে খেয়াল করো সবাই, দেখা যায় তো নাকি? প্রথমেই রুল 5-এরটা লিখছি তো। দলীয় কাজ 8 জন শিক্ষার্থীর মোট টাকা বা চাঁদার পরিমাণ। রুল 5 হলে, এটা হ্যাঁ, হলে মোট চাঁদা কত হয় দেখো। তোমার টাকাটা যোগ করা হয়েছে যেগুলি 5 10 20 80 40, তোমার ক্যালকুলেটারে নিয়ে আসবো পরীক্ষার হলে, বুঝতে পারছো? রুল 1 হলে মোট চাঁদা হবে কত? 1 2 4 8 16 31 টাকা। রুল 2 হলে 2 4 8 16 32, খুব মজা 62। রুল 3 হলে চাঁদা হবে কত? 3 6 12 24 48 93 টাকা। 4 হলে 4 8 16 32 64, দ্বিগুণ তো। 6 হলে 6 12 24 48 96 186 টাকা। 7 হলে চাঁদা হবে কত? 7 14 28 56 112 217 টাকা। 8 হলে কত হবে? 8 16 32 64 128 128। মোট টাকা হবে কত? 1116 টাকা। এই 5 দিনে মোট টাকা হবে কত? 1116 টাকা হবে। দেখা যায় তো তোমাদের, মানে দেখা যায় না? দেখা যায়। পরীক্ষা থাকবেই, উদ্দীপক না মিলুক, সিস্টেমটা তোমাদের মিলবে, বুঝতে পারছো? তোমাদের প্রশ্ন এক প্রশ্ন তোমাদের ক খ দলীয় কাজ শেষ, বুঝতে পারছো? এরপরে আসো, একটু লম্বা হবে, কারণ বুঝায় পরে একটু সময়ই লাগে, কিছু করার নাই। এরপরে নমুনা 2, আমি তোমাদের জন্য উত্তর লিখে রাখছি, সহজ কম সময়ে পারবা। ওই দেখো নমুনা 2, খেয়াল করো সবাই, আমি পড়ে দিচ্ছি। নমুনা 2, হল পর্যবেক্ষক, তোমার যে স্যার থাকে আর কি, হল পর্যবেক্ষক স্যার তোমাদের এই সেবামূলক কর্মকাণ্ড দেখে দলের সবাইকে ধন্যবাদ জানায়। এখন স্যারে বলে, তোমাদেরকে নিয়ে আমরা আরও একটি কাজ করব। কাজটি হলো নিম্নরূপ। কীরকম? নতুন নিয়মটি হলো, যাদের রুল জোর তারা 6 সংখ্যাটি ব্যবহার করবে, আর যাদের রুল বেজোর তারা 5 সংখ্যাটি ব্যবহার করবে। দেখা যায় তো না? দেখা যায় না? দেখা যায় না? দেখা যায় না? দেখা যায় তো, দেখা যায় তো, দেখা যায়, দেখা যায়, তাই না? ব্যবহার করে 2.3 ছকের ন্যায় 2.4 ছকটি পূরণ করবে। 2.3 ছক কোথায় আছে? তোমার বইয়ে আছে, আমি দেখাই দিই, তারপরে আমি উত্তর দিয়ে দিয়েছি। 2.3 তোমার বইয়ের ছক, এটা আমি বানাই লিখছি না, তোমার বইয়ে যা আছে। 2.3 ছকটা একটু দেখে নাও। 2.3 দেখা যাচ্ছে না? তোমার বইয়ের 2.3 ছকে যা লেখা আছে এই অনুপাতে তোমার 2.4 ছকটা পূরণ করতে হবে। আমি কিছু পূরণ করে রাখছি, পরে এখানে লেখলে সুন্দর হয় না, এই জন্য আমি ছক করেই নিছি। এই ছকটা আমরা পুরা করবো, তোমাদের পরীক্ষা এইভাবেই থাকবো, বুঝতে পারছো? আমি ছকটা পুরা করে রাখছি, তোমরা দেখবা, বুঝতে সহজ হবে। ওই দেখো, ছক তো দেখে দেখে লিখবা, বই যেহেতু সাথে থাকবে, উপরে লেখা সব লেখা আছে, আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমে লেখা আছে
নমুনা প্রশ্ন 2, একক কাজ, ছক 2.4, পৃষ্ঠা 12। এখন দেখো গৃহীত সংখ্যা, তুমি কি যেগুলো তোমার যে রুল আছে এই রুল না, এখন হইল জোর রুল হইলে 6 ব্যবহার করবা, আর বেজোর রুল হইলে কি ব্যবহার করবা, 5 ব্যবহার করবা। বুঝছো? প্রথমে দেখো গুণ, পরে দেখো গুণের প্রথম পদ, পরে দেখো প্রথম পদের গুণাকার কাঠামো, পরে গুণের দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের গুণাকার কাঠামো, এরপরে দেখো তোমাদের গুণফল, এরপরে কি আছে, গুণফল। আমরা বুঝাই দিই একটা একটা করে, তখন বুঝবা। আমার সংখ্যাটা ছিল 6, এই যে স্কোয়ারগুলি, এই স্কোয়ারগুলি তোমার এই ছকে দেওয়া আছে, বইয়ের ছকে দেওয়া আছে। এই 6-এর এই যে পাওয়ার, এই এনে 10 ছিল, এনে 10 ছিল, আমি আমারে লিখতে বলছে 6, এই পাওয়ারটা তোমার ছকে দেওয়া আছে, গুণ এই পাওয়ারটা ছকে দেওয়া আছে, আমি শুধু 10-এর জায়গায় 6 লিখছি। এটা হলো গুণের প্রথম পদ, এটা হলো গুণের দ্বিতীয় পদ। গুণের প্রথম পদ কত, 6 স্কোয়ার। 6 স্কোয়ার মানে কি, 6 2টা, 6 কয়টা, 6 গুণ 6, দেখা যায় না? এরপরে গুণের দ্বিতীয় পদ, গুণের দ্বিতীয় পদ, গুণের দ্বিতীয় পদ কোনটা দেখো, একটা বুঝলে পরে বুঝবা। 6-এর পাওয়ার কত, 4, 6-এর পাওয়ার কত, 4, 6-এর পাওয়ার 4। 6 কয়টা, 1টা 2টা 3টা 4টা, 6 কয়টি, 6 কয়টি, 4টি, 6 কয়টি, 4টি, 1 2 3 4। এখানের 2টা আর এখানের 4টা, মোট কয়টা হবে, 1 2 3 4 5 6, দেখা যায় না? দেখা যায় না? দেখো 6 কয়টা, দেখা যায় না? 6 কয়টা, আমি গণে দিই তোমাদেরকে, 1 2 3 4 5 6, 6 কয়টা, 6টা, 6-এর পাওয়ার 6। বুঝতে পারছো? সবটি এইভাবে লেখা, না দেখাই দিলেও পারবা। 6 এই পাওয়ারটা তোমাদের ছকে দেওয়া আছে, 6 পাওয়ার 3 গুণ 6 পাওয়ার 3, প্রথম পদ, গুণের প্রথম পদ, এই দেখো গুণের প্রথম পদ, গুণের প্রথম পদ, 6 পাওয়ার 3, 6 কয়টা, 3টা, 1টা 2টা 3টা, 6 কয়টা, 3টা, 1টা 2টা 3টা। গুণের দ্বিতীয় পদ, 6 পাওয়ার 3, গুণের দ্বিতীয় পদ, 6 পাওয়ার 3, 6 পাওয়ার 3, 6 কয়টা, 1টা 2টা 3টা, 6 কয়টা, 3টা, 1টা 2টা 3টা, এখানের 3টা, এখানের 3টা, মোট কয়টা হবে, 6টা হবে। যে লেখা আছে 6টা আছে, 1 2 3 4 5 6, 6 পাওয়ার কত, 6। বুঝতে পারছো? 1 2 3 4 5 6, 6 পাওয়ার 6। বুঝতে পারছো না? পরেরটা তখন বুঝছোই। এভাবে তোমরা ছকটা পুরা করবো, অনেক সুন্দর। এভাবে তোমরা ছকটা, পুরা ছকটাই তোমরা পুরা করবো। বুঝতে পারছো? পুরা ছকটাই তোমরা পুরা করবো। আর একটা দুইটা বুঝলে সবটা বোঝা যায়, সব লেখা আছে সব। বুঝছো? দেখো, তোমরা দেখে রাখো, এখানে 6-এর পাওয়ার দেওয়া আছে, একটু জায়গাটা কম, এই জন্য দেখো জায়গাটা কম একটু। এটা দেখা দেবে লাগবে। এই যে শেষ লাইনটা দেখো, ওই লিখতে পারতো না। শেষ লাইনটা দেখছো, 6 3টা, 1 2 3 6 পাওয়ার 3, 1 2 3 4 6 পাওয়ার 4, 6 কয়টা, 4টা, 6-এর পাওয়ার 4। বুঝতে পারছো? এরপরে দেখো তোমাদের প্রশ্নে বলা হয়েছে দলীয় কাজ, এটাও দেখো, খেয়াল করো, জোড়ায় কাজ, খেয়াল করো সব, জোড়ায় কাজ। 3.4 ছকটি পূরণ করতে হবে। কিভাবে পূরণ করতে হবে? না, আমরা কোনটা করলাম, হ্যাঁ আমরা এইটা করছি, এখন এইটা করব। 3.3 ছক অনুসারে 3.4 ছকটি পূরণ করব। 3.3 ছক অনুসারে 3.4 ছকটি পূরণ করব। কিভাবে করব? ওই দেখো, তোমাদের বইয়ের ছকটা দেখে নাও, বইয়ে তো লেখাই আছে।
3.4 3.3 অনুসারে এইটা অনুসারে এটা 10 দেওয়া আছে, আমরা 10-এর জায়গায় কত দেবো? 6 দেবো। এই ছকটা পুরো করতে হবে 3.4, এই ছকটা তারা তো বলেই দিছে এই ছক অনুসারে এই ছক পূরণ করতে হবে। তো দেখে রাখো পৃষ্ঠা করে, পরে বুঝতো না, পৃষ্ঠা করে দেখছো এই যে লেখা আছে, আমার উত্তর লেখা আছে, তোমরা দেখবা উত্তর লেখা আছে। এই ছকটা 6-এর স্থলে কী ব্যবহার করছে দেখো, 3.4, ওই দেখো এই ছকটা আমরা ব্যবহার করছি 5-এর জায়গা, 6-এর জায়গা 5, অর্থাৎ 10-এর জায়গায় 5 ব্যবহার করতে হবে। আগে 6 দিয়ে লিখছিলাম না, এখন তো আগে ছিল গুণ চিহ্ন, এখন কী চিহ্ন আছে? ভাগ চিহ্ন। ওইটা আগে এই যে পাওয়ারগুলি তোমাদের 3.3-এ দেওয়া আছে, এই পাওয়ারগুলি তোমার চিন্তা করার দরকার নাই, এটা তোমার ছকে দেওয়া থাকবো, ছক দেখে দেখবো। গৃহীত সংখ্যা তোমার কত? 5। গৃহীত সংখ্যা কত? 5। 1-2টা বুঝে দেই, তারপরে বুঝবা। ভাগ প্রক্রিয়া, যে 5-এর পাওয়ার 4 ভাগ 5-এর পাওয়ার 2, ভাজ্য কোনটা? এই যে এটা ভাজ্য, এটা ভাজ্য, এটা হলো ভাজক। যাকে ভাগ করা হয় এটার নাম ভাজ্য, এটার নাম ভাজ্য, আর এটার নাম ভাজক। দেখো ভাজ্য লেখা আছে, কী লেখা আছে? ভাজ্য লেখা আছে। ভাজ্য কোনটা? এই যে এটা। ভাজ্য কোনটা? এই যে এটা। 5-এর পাওয়ার 4, 5 কয়টা? 4টা। 1 2 3 4, বুঝতে পারছো? পরে দ্বিতীয় পদ ভাজক, ভাজক কত? ভাজক 5 স্কোয়ার। 5 কয়টা? 2টা। 5 কয়টা? 2টা। ভাগ কইছে না, এই জন্য এগুলি হবে উপরে, ওই দেখো উপরে, খেয়াল করো এগুলি কোথায় লেখা আছে? উপরে। আর এইটি কোথায় লেখা আছে? নিচে। এই 5 কাটা, এই 5 কাটা, রইল 5 গুণ 5, ওই যে 5 গুণ 5, পরে 5 গুণ 5-এ কত হয়? 5 গুণ 5-এ কত হয়? 5 স্কোয়ার। 5 গুণ 5-এ কত হয়? 5 স্কোয়ার। বুঝতে পারছো? একটা বুঝলে বাকিটি এমনিই পারবা। বুঝতে পারছো? আরেকটা বোঝাই দেয়। আচ্ছা, ভাজক, ভাজক কত? 5-এর পাওয়ার 3। ভাজক কত? ভাজ্য হইল 5-এর পাওয়ার 3, ভাগ ভাজক কত? 5-এর পাওয়ার 2। তো দেখো ভাজ্য 5-এর পাওয়ার 3, 5 কয়টা? 1টা 2টা 3টা। বুঝতে পারছো? ভাজক কত? 5-এর পাওয়ার 2, যে 5-এর পাওয়ার 2, 5 কয়টা? 2টা। এই 3টা লিখবা উপরে, আর এই 2টা লিখবা নিচে। 5-এ কাটা, 5-এ কাটা, 5 কয়টা রইল? 1টা রইল। দেখো 5 কয়টা রয়েছে দেখো তো? 1টা। এনে 1 পাওয়ার আছে, এমনিতেই আছে, মনে থাকবো। এই যে 1, বুঝতে পারছো? পাওয়ার না থাকলে কত পাওয়ার বোঝায়? 1 পাওয়ার বোঝায়। এই সবটাও তোমরা দেখে দেখে পারবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক সহজ, কিন্তু না বোঝাইয়া দিলে অনেক কঠিন হয়ে যাবে। বুঝতে পারছো? এই হলো তোমাদের এই 5-এর জায়গায় তোমার স্যারের যে সংখ্যা বলবে এই সংখ্যা ব্যবহার করবা। স্যারে যদি অন্য কোনো সংখ্যা বলে সেইটা ব্যবহার করবা। তোমাদের ছকে এনে 10 দেওয়া আছে, ছকে এনে কি দেওয়া আছে? 10, 5-এর জায়গায় 10 দেওয়া আছে। বুঝতে পারছো? তুমি বিষয়টা বুঝো কি না, এটাই মূলত মূল জিনিস। বুঝতে পারছো?
সব পুরাটা একবার দেখে রাখো, একবার পুরাটা দেখে রাখো, সহজ হবে। এরপরে আসো আমাদের নমুনা 2 গেল গা, এখন আসো নমুনা 3। এখানে কিছু প্রশ্ন উদ্দীপক আছে, এটি পড়তে হবে, পড়াটা একটু বুঝাই দেওয়া লাগবে। তোমরা বর্গক্ষেত্র সম্পর্কে ধারণা আছে, তাই না? যে চতুর্ভুজের 4 বাহু সমান তাকে বর্গ বলে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বাহু স্কয়ার। যদি এই বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল হবে 1 স্কয়ার। যদি এই ক্ষেত্রফলের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল হবে 2 স্কয়ার, মানে 4। বুঝতে পারছো? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য যদি 3 সেন্টিমিটার হয়, এদিকেও 3 সেন্টিমিটার হয়, তাহলে ক্ষেত্রফল হবে 3 স্কয়ার সমান 9। বর্গ একক লিখছি না আর কি। এখন এই যে একটা ক্ষেত্র দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য হলো এক্স, তাহলে ক্ষেত্রফল কত হবে? এক্স স্কয়ার। বুঝতে পারছো? এই এক্স স্কয়ার মানে কি এটা তোমাকে বুঝতে হবে। এক্স স্কয়ার মানে এক্স ইন্টু এক্স, পাওয়ার কত আছে? 1। এতে 1 যোগ করলে কি হয়? 2 হয়। এইটা তোমাকে বুঝতে হবে। তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম, দেখো এক্সের পাওয়ার এম, এক্সের পাওয়ার 1 ইন্টু এক্সের পাওয়ার 1, এক্সের পাওয়ার এন। তাহলে এক্স দুইটাতে একটা হবে, পাওয়ার দুইটা যোগ হবে। বৃত্তি, এটার নাম বৃত্তি, এটার নাম পাওয়ার বা ঘাত, এটার নাম বৃত্তি। বৃত্তি যদি মিল থাকে, এক্স দুইটাতে একটা হবে, পাওয়ার দুইটা কি হবে? যোগ হবে। সূচকীয় আকারে প্রকাশ করলে কি হয়? দেখো এক্সের নাম কি? বৃত্তি। এই টুর নাম কি? ঘাত সূচক পাওয়ার। এক্সের নাম কি? বৃত্তি। টুর নাম কি? ঘাত সূচক পাওয়ার। এই যে তোমাকে পরীক্ষার হলে লিখতে বলবে, এক্সের নাম কি? দেখে রাখো ভালো করে। বুঝতে পারছো? পরীক্ষার হলে লিখতে বলবে। এরপরে দেখো আরও কিছু তথ্য আছে তোমাদের জন্য। 2 দিয়ে 2 রে ভাগ করলে কত হয়? 1 হয়। 3 দিয়ে 3 রে ভাগ করলে কত হয়? 1 হয়। এক্স দিয়ে এক্স রে ভাগ করলে কত হবে? 1ই তো হবে। এই 1টা কীভাবে পাইলাম? দেখো এটা ভাগ না, ভাগ তো, এটা পাওয়ার মানে কি আছে? 1। কি আছে? 1। তে এক্স বৃত্তি, বৃত্তি দুটোতে একটা হবে, 1 এই যে 1 হরের যে পাওয়ার আছে এই পাওয়ারটা মাইনাস হবে, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। 1 থেকে 1 গেলে কত হয়? 0 হয়। এক্স পাওয়ার 0 সমান 1, এটা নতুন জিনিস জেনে ফেললাম। কন্ডিশন আছে, এক্স ক্যান নট 0, এক্স 0 হতে পারে না, কারণ 0 পাওয়ার 0 সমান অসংজ্ঞায়িত। মনে রাখবা 0 পাওয়ার 0 সমান কি? অসংজ্ঞায়িত। 0 পাওয়ার 0 সমান কি? অসংজ্ঞায়িত। এখন একক কাজটা কি? এই সূত্রানুসারে, এই গুণের সূত্রানুসারে, এই সূত্রানুসারে তোমরা 2.3 ছক হতে প্রাপ্ত তথ্য নিয়ে 2.5 ছকটি পূরণ করবে। 10-এর স্থলে 7 বসাতে হবে। 10-এর স্থলে এখন কত বসাতে হবে? 7 বসাতে হবে। আমাদের করা আছে, দেখো আমরা 6 বসায় করে ফেলছি, খেয়াল করি না, তো 6 লিখে দিই। হ্যাঁ, আমরা এটা 6 বসায় করে ফেলছি। বুঝতে পারছো? এই জন্য 6 দিয়ে করে দিলাম। আমরা 6 বসায় করে, এই ছকটা তোমার কোথায় আছে দেখায় দেয়। সবই তোমার বইয়ে দেখো, একটু খেয়াল করে দেখো। এটা একটা অংশ, এই পর্যন্ত একটা অংশ, আর এটা হলো তোমার অংশ। এই যে একটা অংশ, এটা হলো তোমার অংশ। বুঝতে পারছো? এই ছকটাই আমি লিখছি। দেখো 10-এর পাওয়ার এই ছকটা না বাবা,
এই যে স্যার 2.3, এই যে 2.3, 2.3 হতে প্রাপ্ত তথ্য, ওই যেটা ব্যবহার করছিল ওই তথ্যগুলি আবার এনে লিখতে হবে। আবার 2.4 হতে প্রাপ্ত তথ্য লিখে এটা পুরা করতে হবে। দেখো এখানে কী লেখা আছে 10, কী লেখা আছে 10, 10 দুইটাতে একটা হবে, পাওয়ার দুইটা যোগ হবে, 10 দুইটাতে একটা হবে, পাওয়ার দুইটা যোগ হবে, 10 পাওয়ার কত 6, 2 আর 4 6, দেখা যায় না? এই জন্য আমি এটা লিখে রাখছি। দেখো আমি বড় করে লিখে রাখছি, তোমরা দেখতে পাচ্ছ না দেখে আমি নিজে বড় করে লিখছি। শখ 2.3, তোমার বইয়ের খুব বড় দেখলা তো? হ্যাঁ, এই দেখো সব লেখা আছে, আমি তো বুঝাই দিচ্ছি খালি। এই দেখো 10-এর পাওয়ার কত 2 গুণ 10-এর পাওয়ার কত 4, 10 দুইটাতে একটা হবে, 2 যোগ 4 গুণের পাওয়ার যোগ হয়, 2 যোগ 4, বুঝতেছো তো? 2 4 যোগ করলে কত হয়, 10-এর পাওয়ার 6 হয়, বুঝতে পারছো? এখন দেখো 6টা লিখছে, এটা লিখছি 6টা, 6-এর পাওয়ার 2, আগে ছিল 10, আমি শুধু 10-এর জায়গায় 6 লিখছি, বুঝলেই ভালো, খুব সহজ। খুব খেয়াল করো, 6-এর পাওয়ার কত 2 গুণ 6-এর পাওয়ার কত 4, এই পাওয়ারগুলি দেওয়া আছে তাই না? 6 দুইটাতে একটা হবে, পাওয়ার দুইটা যোগ হবে, 2 যোগ 4, 2 আর 4 যোগ করলে কত হবে 6 হবে। ওই দেখো 6 লেখা আছে, 6 পাওয়ার 6, বুঝতে পারছো? একটা বুঝলে বাকিটা তুমি করতে পারবে, বুঝতে পারছো? একটা ভালো করে বোঝাই দিলাম আর কি। সবটা দেখে রাখো তোমরা, একবার সবটা ভালো করে দেখে রাখো, পরে দেখতে পারতো না। তোমাদের বইয়ে আছে করা, এই যে তোমাদের বইয়ে সবটা করা আছে, আস্তে আস্তে দেখবা। আমি আস্তে আস্তে সবটা দেখাই দেয়। খুব সহজ হয়ে দেখো, পারতা না? তোমার বইয়ে তো লেখাই আছে, এটি লেখাই আছে, খালি 10-এর জায়গায় 6 লিখছে, আর কিছু না। তোমার বইটার সাথে রাখবা, দেখা যায় না? দেখা যায়, বড় করে লিখছে তোমার বোঝার সুবিধার জন্য, বুঝছো না? এরপরে দেখো পরবর্তী কাজ। আগে শুধু আগে ছিল গুণ চিহ্ন, আমাদের বাঘ চিহ্ন, বাঘ। তোমার প্রশ্ন দেখা যায়, এই সূত্রটা ব্যবহার করে, এই ভাগের সূত্র ব্যবহার করে, এক্স দুটাতে একটা হবে, উপরের এমই থাকবো, নিচের এই যে এন আছে এটা উপরে কি হইব, বিয়োগ হইব, বুঝতে পারছো? এই সূত্র ব্যবহার করে 3 কমন পড়বই, উদ্দীপক তারা যাই দেব, আমার এগুলি বাইরে এসে যাইতে পারবে না। 3.3 প্রাপ্ত তথ্য ব্যবহার করে 3.5 ছকটি পূরণ করবা, যে তোমার বইয়ে দেওয়া আছে, টেনশন করার কোনো কারণ নাই। তোমাদের বইয়ের পরে আমি বাইরে কোনো পড়াইছি না এদের। 3.3, 3.4 একসাথে লেখা আছে, মাঝে একটা টান দিবা, টান আছে, এই সব তোমার বইয়ে আছে। আমরা এখন কি সংখ্যা ব্যবহার করছি তোমরা দেখবা, আমরা এখন 5 ব্যবহার করছি, এই তো আগে 6 ব্যবহার করছিলাম, এখন 5 ব্যবহার করছি। একটা লাইন ভালো করে বুঝো তাইলে হয়ে যাবে। এইটা এই পাওয়ারগুলি বইয়ে দেওয়া আছে তোমার চোখে, 10-এর পাওয়ার 4 ভাগ 10-এর পাওয়ার 2, 10 দুইটাতে একটা হবে, ভাগের পাওয়ার কি হয় 4 বিয়োগ 2, 4 বিয়োগ 2, 4 থেকে 2 গেলে কত থাকে 10 স্কোয়ার। এখন 5 দিলে 5-এর পাওয়ার 4 ভাগ 5-এর পাওয়ার 2, 5 লিখবা, আগে 10 লিখছিলাম, 5 লিখবা, কঠিন না তো। 4 বিয়োগ 2, 5-এর পাওয়ার কত হলো 2, দেখা যায় না? একটা বোঝা মানে সবটি বোঝা সমান, সব লেখা আছে, তোমরা দেখো আস্তে আস্তে, খুব সহজ। একটা বোঝা মানে তোমাদের বইয়ে তো লেখাই আছে, এরপরে আমি তোমাদেরকে একটা ভালো করে বোঝাই দিলাম, প্রত্যেকটাই লেখা আছে, দেখো সুন্দর করে লেখা আছে, বুঝতে পারছো? খুব সহজ, কঠিন তেমন কিছু না, বুঝতে পারছো? আমি এই জন্য তোমাদের জন্য সুন্দর করে লিখে দিছি, বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। এরপরে আসো,
আমি পরীক্ষায় তোমাদের কমন পড়বই এমন বাটি তোমাদেরকে দিছি, বুঝছো? এরপরে দেখো কোভিড-19 তোমার বইয়ের, এইটা তো থাকবই। এই কোভিড-19 ব্যাপারটা কীভাবে চিত্রটা আঁকবো এটা তোমাদেরকে আমি দেখাই দিই। চিত্র আঁকাটা খুব সহজ। আমি 3 দিনে রাখছি, খাতায় কুলাইছে না। আমি তোমাদের বইয়ের চিত্রটা দেখাই দিই। তুমি তো মানুষ দেখতে পারতো না, মানুষ দেখা তো কঠিন। এই তোমাদের এই যে এই কোভিড-19 তোমরা জানোই তো, এটা সবাই একজন থেকে কয়জন ছড়ায়? একজন রোগী থেকে 3 জন রোগী ছড়ায়। এই যে 1 2 3। আরেকজন থেকে দেখো কয়জন ছড়ায়? প্রতিজন থেকে, একজন রোগী থেকে 3 জন রোগীর ছোঁয়াচে রোগ তো 3 জন ছড়াইতে পারে। একজন থেকে 3 জন, একজন থেকে 3 জন হয়ে যায়। এইটা পরীক্ষা তোমাদের ছকটা আঁকতে হবে। তুমি কি ছক মানুষ একে আঁকতে পারবা না? আমি একটা পদ্ধতি করে তোমাদেরকে এঁকে দিচ্ছি। দেখো, আমি তোমাদেরকে একটা সিস্টেম করে এঁকে দিচ্ছি, তোমরা এটা দেখতে পারবে। মানুষ আঁকলে তো জায়গা লাগবে। তোমরা দেখতে পারবো, দেখতে পারতেছো কিনা জানি না। দেখো, মানুষ বলতে আমরা কি বুঝাইছি? একটা চতুর্ভুজ বুঝাইছি। মানুষ বলতে আমি কি প্রতীক বুঝাইছি? চতুর্ভুজ বুঝাইছি। দেখো, একজন মানুষ রোগী কয়জন ছড়াইছে? 1 2 3 জন। আর এই একজন থেকে কয়জন ছড়াইছে? 1 2 3। দেখে দেখে লাগবে। এই 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 রোগী থেকে 1 2 3। এই রোগী থেকে 1 2 3। বুঝতে পারছো? এই রোগী থেকে 1 2 3। এটা থেকে 1 2 3। এটা থেকে 1 2 3। এটা থেকে 1 2 3। বুঝছো তো? 1 2 3। বুঝছো না? এভাবে আমরা দেখো এখানে শেষে লেখছি কয়েছে না, বন্যাতে দিতে পারো। কীভাবে আঁকবো আগে বলে দিই। খাতায় কোলাইতো না এটা। আমি মাত্র 3 দিনে রাখছি। দেখো, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন রাখছি। চতুর্থ দিনে গেলে 81 জন হয়। আমি 27 জন দিচ্ছি যে এখানে 27 জন। গণ্যা দিই তোমাদেরকে বোঝা সুবিধার জন্য। গুণা দিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 27 জন আসছে মাত্র 3 দিনের দিন। 4 নম্বর দিনে গেলে 81 জন হবে। এটা তোমার খাতায় কোলাইতো না, এরকম লেখবা। এরপরে শখটা পুরো করলেই হয়ে যাবে। তোমাদের শখটা কই আছে? এই শখটা তোমার এই বই ওই যে দেওয়ালে আছে। এই শখের বসে বই তোমরা ক্লাসে নিবা কিন্তু অবশ্যই। এই যে দেওয়া শখটা আছে। প্রথম দিন কয়জন? 3 জন। 3 জন। বুঝতে পারছো? এরপরের দিন কয়জন হবে? 9 জন হবে। 3 গুণ 3 9 জন হবে। আমি লিখে দেবো? এনে লিখে দিলেও তো হবে, তাই না? 3 গুণ 3 3 স্কোয়ার। পরে কি হবে? 3 গুণ 3 গুণ 3 3 কি পাওয়ার 3 3 গুণ 3 গুণ 3 3 4। পঞ্চম 3 গুণ 3 3 গুণ 3 গুণ 3 3-এর পাওয়ার কত? 5। বুঝতে পারছো? 3-এর পাওয়ার কত? 5। এটা আমি খাতায় লিখে রাখছি, তোমরা দেখতে পারবা। লেখা আছে না? ও বই লেখা আছে। বুঝতে পারছো? এটাই সহজ। আশা করি বুঝছো। আশা করি বুঝছো। এরপরে দেখো নমুনা 4। নমুনা 4টা দেখো। নমুনা 4 আরো সহজ, টেনশন করার দরকার নাই। নমুনা 4-এ দেখো, তোমাদের বিদ্যালয়ে পরীক্ষার্থীর তুলনায় নমুনা 4 তোমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীর তুলনায় পানির সুব্যবস্থা কম, তাই
তোমার শিক্ষক একটি বর্গাকৃতির পুকুর তৈরির মডেল তৈরি করতে বলে। একক কাজ, কাগজ কেটে বর্গাকৃতির পুকুর তৈরি করো এবং রং করো। জোড়াই কাজ, শিক্ষার্থীরা চিন্তা করলো পুকুরটি আয়তাকারভাবে তৈরি করতে। স্যার বলল, তোমরা এক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়াইয়া দাও, তাইলে তোমরা আঁকতে পারবা। আয়তক্ষেত্রের মডেল তৈরি করে গুণফল নির্ণয় করতে হবে। আমরা করা আছে, লেখার মধ্যে কিছু ত্রুটি বিচ্ছুতি থাকবো, কারণ তো বাংলা লেখা তো দলীয় কাজ। দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি করে এবং প্রস্থ 2 মিটার বৃদ্ধি করে একটি আয়তাকার মডেল তৈরি করো এবং গুণফল নির্ণয় করো। পুকুরের মডেল তৈরি করে রং করতে হবে। আচ্ছা দেখো, এগুলি তোমরা দেখছো, এখন আমি কাজটা দেখলে একবারে সোজা। আমার ভিডিও একটা আছে এটার উপরে, তোমরা 7-এর ক্লাসে যারা আছো তারা ভিডিওটাও দেখে নিও। 7-এ খুব সুন্দর করে আমি ভিডিও দিচ্ছি, তোমরা এটা দেখে নেবা। এখন দেখো আমরা কাজটা কীভাবে করলাম, দেখো তোমরা সবাই পারবা, খুব সহজ জিনিসটা এটা। আগে বর্গক্ষেত্র 4 বাহু সমান, এটাও এক্স এটাও এক্স, তাহলে বর্গক্ষেত্র কত হবে? এক্স স্কোয়ার। রং করে দেবা সুন্দর করে, যে কোনো রং করে দেবা। কাগজ কেটে বর্গক্ষেত্রের পুকুর তৈরি করে রং করো, হয়েছে নি? খ নম্বর দেখো, একদিকে দৈর্ঘ্য স্যারে কী করেছিল, একদিকে 3 মিটার বাড়ায় দাও, বাড়াইছি। তাহলে এটু যদি এক্স হয় আর এটা যদি 3 হয়, এটা যোগ করলে কত হবে? এক্স প্লাস 3 হবে। এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এক্স প্লাস 3, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এক্স। তাইলে দেখো দৈর্ঘ্য এই হইল 3 আর এই হইল এক্স, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল 3x, বুঝতে পারছো? আর এক্স এক্সে ক্ষেত্রফল এক্স স্কোয়ার। তো দেখো খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস 3x, দেখো এক্স এই সবটার দৈর্ঘ্য কত? এক্স প্লাস 3, এটুকু দৈর্ঘ্য কত? এক্স। তাহলে দৈর্ঘ্য মানে এক্স প্লাস 3, প্রস্থ মানে এক্স। দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ মানে ব্র্যাকেট মানে গুণ প্রস্থ, গুণ করলে কত হয়? দেখো এক্স স্কোয়ার প্লাস 3x, এক্স স্কোয়ার প্লাস 3x। সূত্রের সাহায্যে চিত্র এঁকে গুণ করা খুব সহজ, করা লাগে না, এমনি হয়ে যায়। স্যারে আবার বলছে একদিকে দৈর্ঘ্য 3 মিটার বাড়াইয়া দাও, আরেকদিকে দৈর্ঘ্য 2 মিটার বাড়াইয়া দাও। আমার ভিডিও একটা দেওয়া আছে আরও তোমাদের ক্লাসে, যে দেখবা, তারপরে আমি লিখে দিচ্ছি। এখন দেখো এইটাও এক্স এইটাও এক্স, তাহলে ক্ষেত্রফল কত হবে? এক্স স্কোয়ার। এইটুক কত? 3, এইটুক কত? এক্স। ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ 3x, বুঝতে পারছো? এইটুক দেখো, এইটুকের দৈর্ঘ্য কত? এক্স। দেখো এইটুকের দৈর্ঘ্য কত? এক্স। আর এইটুকের দৈর্ঘ্য কত? 2, ক্ষেত্রফল কত হবে? 2x। মানে এইটুকের দৈর্ঘ্য কত? 3, এইটুকের দৈর্ঘ্য কত? 2, ক্ষেত্রফল কত হবে? 3 2 6। খুব মজা না? এখন দেখো গুণ করলে কীরকম হয়, সুন্দর হয়। দেখো গুণ করা আছে, অপর পৃষ্ঠায় গুণ করা আছে, গুণটা দেখো হয়ে যায় এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2। গুণ কীভাবে লেখে? এইভাবে লেখে, চিত্রের মধ্যে আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 3। চিত্রের মধ্যে তোমাদের আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। এই চারোটা ক্ষেত্রের যোগফল যোগ করলেই হয়ে যাব তোমার গুণফল। এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। কত মজার ব্যাপার দেখছো, খুব মজা। কিন্তু গুণফল নির্ণয় করা হলো এক্স প্লাস 3 এক্স প্লাস 2 এর গুণফল নির্ণয় হয়ে যাবে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস সমান। দেখছিল চিত্রের মধ্যে দেখলে এক্স স্কোয়ার আছে প্লাস 3x প্লাস 2x প্লাস 6, 3x আর 2x হইব 5x, গুণফল হয়ে গেল। খুব মজার ব্যাপার দেখছো। এই ভিডিওটা তোমার এই 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 যে তুমি যে চ্যানেলে দেখবা ওই চ্যানেলে আবার এই ভিডিওটা সুন্দর করে দেওয়া আছে, এই চ্যানেলে ওখানে দেওয়া আছে। এই কয়েকদিন আগে দিছি, 10-12 দিন আগে ওই চ্যানেলে দেওয়া আছে।
কাগজ কেটে গুণফল আর উৎপাদক তৈরি, এটা তোমাদের এই চ্যানেলে দেওয়া, হাশেম স্যার চ্যানেলে দেওয়া আছে, বুঝতে পারছো? যে চ্যানেলে দেখতেছো এই চ্যানেলেই দেওয়া আছে, বুঝতে পারছো? তাই আমরা আসতে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর বেশি দেরি হবে না, আর একটু অপেক্ষা করো। নমুনা 5, এটা আরও সহজ। সবই তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন। নমুনা 5-এর মাঝে কি বেশি দেওয়া? তোমরা ভগ্নাংশ চিনো, লব বাই হর। নমুনা 5, ভগ্নাংশের লসাগু গসাগু সম্পর্কে তোমরা জানো। গসাগু কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লসাগু কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, বুঝতে পারছো? এখানে একক কাজটা কি? ছক 2.3 ন্যায় 2/1, 3/1, 4/1 এর গসাগু নির্ণয় করতে বলছে। তাই আমরা গসাগু নির্ণয় করছি। ছকটা কোথায় তোমার এখন দেখা যাবে। এই ছকটা কোথায়? 2.4। এই ছকটা অনুসারে আমাদের করতে বলছি। এই ছকের গুণনীয়ক কীভাবে করে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, আমার খাতায় করা আছে, দেখো এটা মনোযোগ দেবো। ভগ্নাংশ 3টা আছে, গুণনীয়ক কীভাবে লেখে? 2/1 1 দিয়ে ভাগ করলে অতএব হয়, 2 দিয়ে ভাগ করলে 2 2 4, 3 দিয়ে ভাগ করলে 2 3 6, 4 দিয়ে ভাগ করলে 4 2 8, 5 দিয়ে ভাগ করলে 5 2 10, 6 দিয়ে ভাগ করলে 6 2 12, 7 দিয়ে ভাগ করলে 7 2 14, 8 দিয়ে ভাগ করলে 8 2 16। এবার স্যার বুঝছি না, আমি বুঝাই দিই। 2/1 কাটাকাটি আছে, 2/1 দেখা যায় না, ভাগ 4। তাই আমরা কীভাবে লিখবো? 2/1 ভাগের কি দেয়? গুণ দেয়। মনে মনে কি আছে? 1 আছে। 4 কই যাইব? নিচে। উপরে কি যাইব? 1। 1 1 1, 2 4 8, বুঝতে পারছো? সব ভাগ করে উল্টে যাইব। 4 দিয়ে ভাগ করলে 2 4 8 হয়েছে না নি? তাহলে কি তোমাদেরকে আমি সহজে বোঝাই দিচ্ছি। 2 দিয়ে ভাগ করলে 4 হবে, 3 দিয়ে ভাগ করলে 6 হবে, 4 দিয়ে ভাগ করলে 8 হবে। খুব সহজ, এটা দেখো। 2 দিয়ে ভাগ করলে 6 হবে, 3 দিয়ে ভাগ করলে 9 হবে, 4 দিয়ে ভাগ করলে 12 হবে, 5 দিয়ে ভাগ করলে 15 হবে, 6 দিয়ে ভাগ করলে 18 হবে, 7 দিয়ে ভাগ করলে 21 হবে, 8 দিয়ে ভাগ করলে 24 হবে। উপরে সব 1, এটা দেখো। 2 দিয়ে ভাগ করলে 8 হবে, 3 দিয়ে ভাগ করলে 12 হবে, 4 দিয়ে ভাগ করলে 16 হবে, 5 দিয়ে ভাগ করলে 20 হবে, 6 দিয়ে ভাগ করলে 24 হবে। ওই দেখো, সবটির মধ্যে দেখো সবচেয়ে বড় হইলো এটা, বল হবে 24/, এটা না তো, এই যে এটা না, 24/, সবচেয়ে মধ্যে কমন। গসাগু মানে সাধারণ, মানে কি কমন? সাধারণ মানে কি? সাধারণ মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সাধারণ মানে কমন, গরিষ্ঠ মানে বড়, গরিষ্ঠ মানে বড়। কমনদের মাঝে বড়টা হবে, কমনদের মাঝে বড়টা হবে, কমনদের মাঝে বড়টা হবে, বুঝতে পারছো? ছোটো আরও মিলব। 4/1, 4/1, এই যে এটা হবে 24/1, 24/1, বুঝতে পারছো? অনেক সহজ। এরপরে আসো লসাগু 5.5, তোমার বইয়ে দেখা দেয়। ওদের বড় হয়ে যাচ্ছে ক্লাসটা, তাই না? কী করবো, শেষ তো করতে হবে, পরীক্ষা যায়।
এটা তোমার বইয়ে 5.5 এটা হচ্ছে এইভাবে গুণিতক মানে নামাতা, গুণিতক মানে নামাতা কীভাবে করে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই অনুপাতে আমাদেরকে কি করতে হবে, এই ভগ্নাংশগুলি করতে হবে। এই করা আছে, খেয়াল দেখা যায় না, 5/1, 10, যে কোনো ভগ্নাংশ তারা দিতে পারে, বুঝছো না। 15/7 কীভাবে করে, এটা খুব সহজ। এটা গুণ করতে হবে, 1 দিয়ে গুণ করলে তাই হবে, 2 দিয়ে গুণ করলে 2 একে 2, 3 দিয়ে গুণ করলে 3 একে 3, 4 দিয়ে গুণ করলে 4 একে 4, 5 দিয়ে গুণ করলে 5 একে 5, 6 দিয়ে গুণ করলে 6 একে 6, 7 দিয়ে গুণ করলে 7 একে 7, 8 দিয়ে গুণ করলে 8 একে 8, নামতা পর্যন্ত নামতা। 3 1 দিয়ে গুণ করলে 3 হবে, 2 দিয়ে গুণ করলে 6 হবে, বুঝতে পারছো না। ইনো কাটাকাটি যায় দাও, 2 দিয়ে ভাগ করলে 3 হয়, 2 দিয়ে ভাগ করলে 5 হয়, সমান দিলে আছে মানে দেখো 3 4 12, 12 2 দিয়ে ভাগ করলে 6 হয়, 2 দিয়ে ভাগ করলে 5 হয়, বুঝতে পারছো। ইনো দেখো 15, 5 দিয়ে ভাগ করলে 3 হয়, 5 দিয়ে ভাগ করলে 2 হয়, বুঝতে পারছো। গুণ তো সহজই, 3 একে 3, 3 2 6, 3 3 3 3 9 লিখছি না, 3 3 9 লিখছি না, আচ্ছা লিখে দিলে এটা লিখলে হবে। 10/9 কমন নাই, এটা রেখে দিলাম পরে, কমন নাই। 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, কাটাকাটি যায়। 2 দিয়ে ভাগ করলে 9 হবে, 2 দিয়ে ভাগ করলে 5 হবে, 24, 2 দিয়ে ভাগ করলে 12 হবে, দেখা যায় না, দেখা যায় না, দেখা যায় না। 24, 2 দিয়ে ভাগ করলে 12 হবে, 2 দিয়ে ভাগ করলে 5 হবে, বুঝতে পারছো না। আরও আছে, 10 দিয়ে 30 ভাগ করলে 3 হবে, 2 দিয়ে ভাগ করলে 18 হবে, 2 দিয়ে ভাগ করলে 5 হবে, খুব সহজ তো, পারবা। এখানে দেখো কমন আছে কোনটা, দেখো আচ্ছা গোল দেওয়া আছে, দেখা যায় না, এটার মধ্যে এটা কমন, ওই যে একই রাশি, এটার মধ্যে শেষে পড়ে গেছে, এটা দেখতে কষ্ট হবে, আমি ভেঙে দেখাই দিই, দেখা যায় কি না জানি না। 5/21, লসাগু কত হইল, 5/21, 5 লসাগু কত হইল, 5/21, বুঝতে পারছো। আর বেশি সময় লাগতো না, তোমাদের সময় প্রায় শেষের পথে। এরপরে তোমাদের নমুনা 6, নমুনা 6-এর মধ্যে কি আছে দেখো। তোমার বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ মেপে দৈর্ঘ্য প্রস্থের মধ্যে তুলনা করাকে অনুপাত বলে। একক কাজ, তোমার শ্রেণীর টেবিলের দৈর্ঘ্য প্রস্থ মেপে একটি অনুপাত তৈরি করো। এটি কোন ধরনের অনুপাত এবং ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। এই যে অনুপাত পাইবা এটা ব্যস্ত অনুপাতে প্রকাশ করো, বুঝতে পারছো। এখন দেখো খুব সহজ, লেখা আছে, খুব সহজ। আমার শ্রেণীর টেবিলের দৈর্ঘ্য 120 সেন্টিমিটার, আমার শ্রেণীর টেবিলের প্রস্থ 80 সেন্টিমিটার, টেবিলের দৈর্ঘ্য অনুপাত টেবিলের প্রস্থ সমান 120/80। 40 দিয়ে ভাগ করলে 3 হয়, 40 দিয়ে ভাগ করলে 2 হয়, 40 দিয়ে ভাগ করলে 3 হয়, 40 দিয়ে ভাগ করলে 2 হয়। 3/2 এর ব্যস্ত অনুপাত হইল 2/3, উল্টে দেবে আর কি,
2 জায়গা 3 আইব, 3 জায়গা 2 যাইব। খ নম্বর দেখো, আমার বিদ্যালয়ের জমির দৈর্ঘ্য, বেটা কইছে, পরে দেখো প্রশ্নকে কইছে তোমার বিদ্যালয়ের, খেয়াল করো, তোমার বিদ্যালয়ের মোট জমির দৈর্ঘ্য ও প্রস্থ মেপে একটি অনুপাত তৈরি করো এবং তারপর তোমার শ্রেণীকক্ষের, আবার পড়ি, তোমার বিদ্যালয়ের মোট জমির দৈর্ঘ্য ও প্রস্থ মেপে একটি অনুপাত তৈরি করে এবং তারপর তোমার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ মেপে অনুপাত আকারে প্রকাশ করে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো। আমি দেখো করে দিচ্ছি তোমাদের। 150, আমার বিদ্যালয়ের জমির দৈর্ঘ্য কত? 150, প্রস্থ কত? 120 মিটার। বুঝতে পারছো? জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 150 অনুপাত 100, 50 দিয়ে ভাগ করলে 3 হবে, 100 দিয়ে 50 দিয়ে ভাগ করলে 2 হবে। বুঝতে পারছো না? আবার আমার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 10 মিটার। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হবে 15 অনুপাত 10, 5 দিয়ে ভাগ করলে 3 হবে, 5 দিয়ে ভাগ করলে 2 হবে। জমির দৈর্ঘ্য জমির প্রস্থ 3 অনুপাত 2, শ্রেণীকক্ষের দৈর্ঘ্য শ্রেণীকক্ষের প্রস্থ একই অনুপাত, তাই না? ধারাবাহিক করলে কি হবে? ধারাবাহিক জিনিসটা তোমার বোঝায় দেয়। এটা দ্বারা এটার গুণ, এটা দ্বারা এটার গুণ, এটা দ্বারা এটার গুণ। 3 এ 3 এ 9, 3 2 এ 6, 2 এ 2 এ 4। আবার বলবো, 3 এ 3 এ 6, 3 2 এ 6, 2 এ 2 এ 4, 2 কিন্তু এটা। বুঝতে পারছো? খুব সহজ। বুঝো না তো আবার বোঝাই দেয়। 3 অনুপাত 2, 3 অনুপাত 2 গুণ 3 এ 3 এ 9, 3 2 এ 6, 2 এ 2 এ, এটাতে এটার গুণ, 2 এ 2 এ 4। বুঝতে পারছো না? খুব সহজ, পারবা। এরপরে তোমার বিদ্যালয়ের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2 হলে, এরপরে বলছে এটা তোমাদের পরীক্ষা থাকবে। তোমার বিদ্যালয়ের জমির প্রস্থ যদি তোমার বিদ্যালয়ের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2 হয়, বিদ্যালয়ের দৈর্ঘ্য যদি 600 মিটার হয়, তবে বিদ্যালয়ের জমির প্রস্থ কত মিটার হবে? ভালো করে পড়ে। তোমার বিদ্যালয়ের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2 হয়, বিদ্যালয়ের দৈর্ঘ্য যদি 600 মিটার হয়, তবে বিদ্যালয়ের জমির প্রস্থ কত মিটার হবে? প্রস্থ দৈর্ঘ্যের শতকরা পরিমাণ কত নির্ণয় করো। দলীয় কাজ আছে, আমি পরে দেবো, তোমার বাড়িতে করতে পারবা। আমি করে দিচ্ছি। আমি তোমাদের শেষ, আর সময় লাগবে না, একটু অপেক্ষা করো, এই শেষ করে দিচ্ছি। জমির দৈর্ঘ্য যদি 600 মিটার হয়, তাহলে জমির প্রস্থ হবে 600 গুণ 3/2। আমি 3/2 পাই লাগবে, 3/2। এই যে আছে, এটা হলো দৈর্ঘ্য, এদিকে দেখে 3:2, এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। যেটা বের করবা এটা দেবো উপরে। আমি বের করবো কি দেখো, প্রস্থ, তাহলে উপরে কোনটা দেবো 2, নিচে কোনটা দেবো 3। আমি দৈর্ঘ্য বের করতে চাই, 3 দিলাম হইলে উপরে, আর 2 দিলাম হইলে নিচে। আমি যেহেতু প্রস্থ বের করবো, এই জন্য উপরে দিতে হবে। 600 গুণ 3/2, 3 দিয়ে 600 ভাগ করলে 200 হবে, 200 লগে 200 গুণ করলে 400 হবে। তো শেষ। শতকরা প্রস্থ দৈর্ঘ্যের শতকরা পরিমাণ
তাহলে 3/2, 3/2 হলো প্রস্থ, গুণ 100%, 2 দিয়ে 100 গুণ করবা 200, 3 দিয়ে ভাগ করলে 66.66% থাকবেই পরীক্ষাতে বলি, বুঝতে পারছো? এবার দলীয় কাজ আছে, দলীয় কাজটা তোমাদেরকে আমি দেখাই দিই। এই যে দেখো, এই দলীয় কাজটা তোমাদের পরীক্ষায় থাকবই, আমি দেখাই দিই। তোমরা পড়তে থাকো দলীয় কাজটা। তোমার বিদ্যালয়ে আম গাছ থেকে আম পাড়া হলো এবং শিক্ষার্থীদের মধ্যে বন্টন করে দেওয়া হলো। তোমার বইয়ের পৃষ্ঠা 100-তে 3টি বিদ্যালয়ের আম গাছ থেকে আম পাড়ার পর ছক অনুসারে ভাগ করে দেওয়া হলো। 100 পৃষ্ঠা। দেখা দিচ্ছে প্রথম বিদ্যালয়, দ্বিতীয় বিদ্যালয়, তৃতীয় বিদ্যালয়, অন্যদের একটা জিনিস বোঝাই দিলেই হয়ে যাবে। 2টা করে দিছে, 72 জনরে দিছে 144টা, 2টা করে দিছে, কয়টা করে দিছে? তাহলে অনুপাত হলো 1:2। এনে দেখো 64 জনরে কয়টা করে দিছে? 3টা করে দিছে, তাহলে হবে 1:3। 3 64কে গুণ করলে এত হয়। এখানে দেখো 81 জনরে 80 দিছে, এর কোনো অনুপাত হয় না। 41 জনরে 80টা দিছে, 41 জনরে 80টা দিছে, 2টা করে পড়ছে না, একটু কম পড়ছে, তাই না? তাহলে দেখো অনুপাত সমান না, তারা এটাই আলোচনা করতে বলছে। আমি প্রশ্ন পড়ে দিই, ছকটি লিখে আলোচনা করলে হবে। ছক আকার অনুসারে ভাগ করে দেওয়া হলো। শিক্ষার্থী ও আমের অনুপাত নির্ণয় করে তুলনা করো এবং মতামত দাও। তাহলে কইবা অনুপাত কোনোটা সমান না, আর একটার মাঝে ভাগ করে দেওয়া হয়েছে ভগ্নাংশ, আম কাটতে কেটে দেওয়া লাগবে, তো নিজের মতামত ব্যক্ত করতে হয়। অনেক ভালো করে তোমাদেরকে দিলাম, আশা করি তোমরা পারবা। তো প্রশ্নটা আবারও তোমাদেরকে আমি একবার দেখাই দিই। প্রশ্ন একটু বড় আর কি, শেষ করে ফেলবো। প্রশ্নটা তোমাদেরকে আমি একবার দেখাই দিই, প্রশ্নটা শুরু করে দেখাই দিই, আস্তে আস্তে পড়তে পারবা। প্রশ্ন না থাকলে তো পড়তে পারবে না। আমি আস্তে আস্তে একবার প্রশ্নটা দেখাই দিই, আস্তে আস্তে পড়বা, জুম করে করে পড়বা। তোমরা পড়ে নাও, পড়বো বলে আছে, আমি একবার দেখাই দিই। হ্যাঁ, দেখছো না? নমুনা 2। তারা 5 সংখ্যাটি ব্যবহার করবে। 2.3 ছকের ন্যায় 2.4 ছকটি পূরণ করবে, করা আছে, দেখছো তোমরা। তারপর তোমরা গুণ চিহ্নের পরিবর্তে ভাগ চিহ্ন বসিয়ে 3.3 ছক অনুসারে 3.4 ছকটি পূরণ করতে হবে। একক কাজ, 2.4 ছকটি এককভাবে পূরণ করতে হবে। জোড়ায় কাজ, 3.4 ছকটি পূরণ করতে হবে জোড়ায় জোড়ায়। নোট, উভয় ক্ষেত্রে সূচকের কোন সূত্রকে সমর্থন করে তা বিশ্লেষণ করতে হবে, না করলেও চলবে। সূচক তো এখনও পড়াইছি না, তো পড়তেছি। নমুনা 3। তোমরা বর্গক্ষেত্র সম্পর্কে ধারণা আছে, যে চতুর্ভুজের 4 বাহু সমান তাকে বর্গক্ষেত্র বলে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার,
যদি 1 সেন্টিমিটার বর্গক্ষেত্র হয় ক্ষেত্রফল হবে 1 স্কোয়ার, যদি 2 সেন্টিমিটার হয় ক্ষেত্রফল হবে 2 স্কোয়ার, যদি 3 সেন্টিমিটার হয় ক্ষেত্রফল হবে 3 স্কোয়ার। যদি এক্স হয় তাইলে কত হবে? এক্স স্কোয়ার হবে। এক্স স্কোয়ার মানে কি? এক্স ইন্টু এক্স। পাওয়ার কত আছে? না থাকলে 1 আছে। পাওয়ার কি থাকে? 1 থাকে। 1 যোগ করলে কত হয়? এক্স দুটোতে একটা হবে, পাওয়ার দুইটা যোগ হবে। এটা ইন্টুটা কিন্তু এটা ইন্টু, হ্যাঁ, যোগ হবে। সূত্র ওই কোন সূত্রকে সমর্থন করলো? এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এন। এক্স দুটোতে একটা হবে, পাওয়ার দুইটা যোগ হবে। সূচকীয় আকার প্রকাশ করতে কী হবে? এই এক্সের নাম হইল বৃত্তি, 2 এর নাম কি? ঘাত, সূচক, পাওয়ার। টু দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। 3 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। এক্স দিয়ে ভাগ করলে কত হবে? 1 হয়। কীভাবে 1 হইল দেখো, এটার পাওয়ার কত? 1। নিচের পাওয়ার উপরে গিয়ে বিয়োগ হয়। 1 থেকে 1 গেলে 0 থাকে। এক্স পাওয়ার 0 হলে 1 হয়, এটা মনে হচ্ছে এটা সূত্র। মানে অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন। এক্স দুইটাতে একটা হবে, এম তো আছে, নিচের এন উপরে গিয়ে মাইনাস হবে। কন্ডিশন হইল এক্স 0 হতে পারবে না, এক্স 0 হতে পারবে না। তাহলে একক কাজ, এই সূত্র ব্যবহার করে ছক পূরণ করা আমরা দেখাইছি, এই সূত্র ব্যবহার করে ছক পূরণ করা দেখাইছি। দলীয় কাজ তোমরা কোভিড-19 ছকটাও দেখাইছি, তোমরা সবাই পারবা। মনে আছে তোমাদের ভিতরে শিক্ষার্থীর তুলনায় পানির সুব্যবস্থা কম, তাই তোমার শিক্ষক একটি বর্গাকৃতি পুকুর তৈরির মডেল তৈরি করতে বলে, তুমি কাগজ কেটে বর্গ তৈরি করলে পারবা। আসলে আমি তো দেখাই দিয়েছি যে পারবা, আমি প্রশ্ন দেখাই দিয়েছি তোমাদেরকে। প্রশ্ন দ্বারা তুমি আনসার করলে ভুলতো না। নমুনা 5, ভগ্নাংশের লসাগু গসাগু নির্ণয় সম্পর্কে জানলা। গরিষ্ঠ সাধারণ গুণনীয়, লসাগু কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। একক কাজ করা আছে তো, দেখবা একবার দেখা যাবে। নমুনা 6, টেবিলের দৈর্ঘ্য প্রস্থ মেপে এটা অনুপাত তৈরি করা। অনুপাত করে দেওয়া আছে, তবে প্রশ্ন একবার দেখে নাও, আমি একবার দেখাই দিচ্ছি। দৈর্ঘ্য প্রস্থ মেপে অনুপাত আকারে প্রকাশ করো এবং ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো। যদি তোমার বিদ্যালয়ের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2 হয়, বিদ্যালয়ের দৈর্ঘ্য যদি 600 মিটার হয়, তবে বিদ্যালয়ের জমির প্রস্থ কত মিটার হবে? প্রস্থ দৈর্ঘ্যের শতকরা পরিমাণ নির্ণয় করো। দলীয় কাজ, তোমার বিদ্যালয়ের আম গাছ, আম গাছ দেখাইলাম 100 পৃষ্ঠায় আছে, এই যে 100 পৃষ্ঠা। কয় পৃষ্ঠায় আছে? 100 পৃষ্ঠায়। ওদের 100 পৃষ্ঠা দেখাই দিলাম না, দেখবা দেখাই 100 পৃষ্ঠা। 3টা বিদ্যালয়ে আম গাছ বাইরে ছাত্ররা আমাদের বাইটা দিয়েছে। এটা হলো 1.1/2, এটা হলো 1.3, এটা হলো 41/80। অনুপাতের মিল না, এটা বলবো, এটা আলোচনা করে ছকটি দেখে এই তো শেষ। আশা করি তোমরা পারবা। অনেক লম্বা হয়ে গেছে, ধন্যবাদ।